আসসালামু আলাইকুম। স্বাগত বাংলান টিভির প্রাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। 3টি শর্তে সংঘর্ষ বিরতিতে রাজি ইরান। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে কি মানতে হবে? মার্কিন ভূখণ্ডে ইরানি ড্রোন হামলার শঙ্কা। ক্যালিফোর্নিয়ায় সর্বোচ্চ সতর্কাবস্থায় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। অভিবাসন নীতি নিয়ে জাতিসংঘ ও ট্রাম্প প্রশাসনের দ্বন্দ্ব, বাড়ছে মানবিক বিপর্যয়ের আশঙ্কা। এবং ভারত ও বাংলাদেশ সহ 16 দেশের বাণিজ্য নীতি নিয়ে মার্কিন প্রশাসনের বড় ধরনের তদন্ত শুরু। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন ইসরায়েল জোটের সংঘাত 13তম দিনে গড়িয়েছে। যুদ্ধ থামাতে ইরান 3টি শর্ত দিলেও ওয়াশিংটন ও তেল আবিব এখন পর্যন্ত নীরব। ট্রাম্প যুদ্ধ জয়ের দাবি করলেও তেহরানের পাল্টা হুঙ্কারে উত্তেজনা তুঙ্গে। হরমুজ প্রণালী বন্ধের হুমকির জেরে বিশ্ব জ্বালানি বাজারে তৈরি হয়েছে তীব্র অস্থিরতা। সব মিলিয়ে আঞ্চলিক পরিস্থিতির ভবিষ্যৎ এখনও গভীর অনিশ্চয়তার মুখে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির ক্রমাবনতি ঘটছে। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার এই সংঘাত আজ 13তম দিনে পদার্পণ করল। পুরো অঞ্চল এখন চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই সামরিক অভিযানের ফলে মধ্যপ্রাচ্যের মানচিত্র ও ভূ রাজনীতি নতুন করে সংকটের মুখে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী ইরান এই সংঘাত বন্ধের জন্য 3টি শর্ত সামনে রেখেছে। এর মধ্যে অন্যতম হল ইরানের সার্বভৌমত্বের অধিকার রক্ষা, যুদ্ধের ক্ষয়ক্ষতি পূরণ এবং ভবিষ্যতে আর কোনো হামলার নিশ্চয়তা। তবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কোনো পক্ষই এখন পর্যন্ত এই শর্তগুলোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক সাড়া দেয়নি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে যুদ্ধ কার্যত শেষ পর্যায়ে। তিনি দাবি করেছেন ইরানের সামরিক সক্ষমতা, যেমন নৌবাহিনী বা বিমান বাহিনী, অনেকটাই ধ্বংস হয়ে গেছে। ট্রাম্পের মতে মার্কিন বাহিনী তাদের নির্ধারিত লক্ষ্যের চেয়ে এগিয়ে আছে। তবে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। তাদের স্পষ্ট হুঙ্কার, যুদ্ধ কবে শেষ হবে তা মার্কিন যুক্তরাষ্ট্র নয়, বরং ইরানই নির্ধারণ করবে। এই সংঘাতের ফলে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিয়েছে। অপরিশোধিত তেলের দাম ও শেয়ার বাজারের ওঠানামা বিনিয়োগকারীদের ভাবিয়ে তুলেছে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধের হুমকির পর বিশ্বজুড়ে জ্বালানির নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। বর্তমানে পুরো বিশ্ব তাকিয়ে আছে পরিস্থিতির দিকে। কূটনীতি না সামরিক শক্তি, শেষ পর্যন্ত কোন পথে সমাধান আসবে তা সময়ই বলে দেবে। ইরান ইসরায়েল যুদ্ধ নতুন এক ভয়াবহ মোড়ে পৌঁছেছে। সাম্প্রতিক হামলায় ইরানের ব্যবহৃত ক্লাস্টার বোমা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে কঠিন চ্যালেঞ্জে ফেলেছে। আকাশে বিস্ফোরিত হয়ে শত শত সাবমিউনিশন ছড়িয়ে পড়ায় বাড়ছে বেসামরিক হতাহতের ঝুঁকি। এই অস্ত্রের দীর্ঘমেয়াদী বিপদ ও যুদ্ধের পরিবর্তিত চিত্র নিয়ে বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদন। ইসরায়েল ইরান চলমান যুদ্ধে পরিস্থিতির নতুন মোড় হিসেবে সামনে এসেছে ইরানের ক্লাস্টার বোমার ব্যবহার। সাম্প্রতিক গোয়েন্দা ও সামরিক প্রতিবেদন অনুযায়ী গত 10 দিনে ইরান প্রায় 300টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার প্রায় অর্ধেকই ছিল ক্লাস্টার বোমা সংবলিত। এটি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও বেসামরিক নাগরিকদের জন্য নতুন এক ভয়াবহ সংকটের সৃষ্টি করেছে। ক্লাস্টার বোমা মূলত এমন এক মারণাস্ত্র যা আকাশেই ফেটে গিয়ে শত শত ছোট ছোট বিস্ফোরক বা সাব মিউনিশন ছড়িয়ে দেয়। এগুলো 10 কিলোমিটার বা তার বেশি ব্যাসার্ধের বিস্তীর্ণ এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাতে পারে। প্রচলিত ক্ষেপণাস্ত্র যেখানে একটি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে, সেখানে এই বোমার লক্ষ্য হল নির্বিচারে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোর ক্ষতি করা। ইসরায়েলের গর্ব আয়রন ডোম বা মাল্টি লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেম একক লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারদর্শী হলেও আকাশ থেকে ঝরে পড়া ডজন ডজন ছোট বোমার মোকাবেলায় এগুলো হিমশিম খাচ্ছে। এই বোমার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর অবিস্ফোরিত অংশ। অনেক সময় হামলার পর মাটিতে পড়ে থাকা সাবমিউনিশনগুলো নিষ্ক্রিয় হয় না, যা ল্যান্ডমাইনের মতো লুকিয়ে থাকে এবং বছরের পর বছরে বেসামরিক মানুষের জন্য প্রাণঘাতী হয়ে ওঠে।
ইতিমধ্যে কেন্দ্রীয় ইসরায়েলের বিভিন্ন জনবহুল এলাকায় এমনকি খেলার মাঠেও এই বোমার আঘাতের প্রমাণ মিলেছে। এখন পর্যন্ত এই আক্রমণে 12 জন নিহত এবং 2000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনে জনবহুল এলাকায় এ ধরনের অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ হলেও ইরান এটি অব্যাহত রেখেছে। বিশ্লেষকদের মতে এই অস্ত্রের ব্যবহার যুদ্ধের ধরন বদলে দিয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে মারাত্মক চাপের মুখে ফেলেছে। এখন সময় এই ধ্বংসযোগ্য ও দীর্ঘমেয়াদী ঝুঁকির বিরুদ্ধে বিশ্বজুড়ে জনসচেতনতা তৈরির। ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এফবিআই ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলার সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করেছে। কোনো সুনির্দিষ্ট হামলার প্রমাণ না থাকলেও গোয়েন্দারা মেক্সিকোর কার্টেলগুলোর প্রযুক্তি ব্যবহার ও ইরানের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের উত্তাপ এখন ছড়িয়ে পড়েছে আটলান্টিকের ওপারেও। সম্প্রতি এফবিআই ক্যালিফোর্নিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে এক সতর্কবার্তায় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন হামলার প্রতিশোধ নিতে ইরান যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ড্রোন হামলা চালানোর চেষ্টা করতে পারে। গোয়েন্দা তথ্য অনুযায়ী ফেব্রুয়ারির শুরুতে ইরান তাদের উপকূলের অদূরে থাকা কোনো অজ্ঞাত জাহাজ থেকে মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন ব্যবহারের মাধ্যমে ক্যালিফোর্নিয়ার অনির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তুতে অতর্কিত হামলার পরিকল্পনা করেছিল। যদিও এ ধরনের হামলার কোনো সুনির্দিষ্ট সময় বা পদ্ধতি সম্পর্কে গোয়েন্দারা এখনও নিশ্চিত নন, তবুও বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এই সতর্কবার্তা এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক লড়াই তীব্র আকার ধারণ করেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের কার্যালয় নিশ্চিত করেছে যে পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় ও ফেডারেল সংস্থাগুলো একযোগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এদিকে মার্কিন গোয়েন্দারা ড্রোন প্রযুক্তি ব্যবহার করে মেক্সিকান কার্টেলগুলোর সম্ভাব্য সন্ত্রাসী তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। লস অ্যাঞ্জেলেস শেরিফ বিভাগ সহ রাজ্যের বিভিন্ন সংস্থা ইতোমধ্যে তাদের প্রস্তুতির মাত্রা বাড়িয়ে দিয়েছে এবং ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তার টহল জোরদার করেছে। বিশ্লেষকদের মতে যদিও এখন পর্যন্ত কোনো আসন্ন হুমকির অকাট্য প্রমাণ মেলেনি, তবুও বৈশ্বিক এই উত্তেজনার প্রেক্ষাপটে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এফবিআই এর এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মার্কিন মূল ভূখণ্ডে ড্রোন হামলার মতো কোনো ঘটনা অতীতে না ঘটলেও বর্তমান ভূ রাজনৈতিক অস্থিরতায় নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি। কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হয়। জাতিসংঘের মানবাধিকার কমিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি ও বর্ণবাদী ভাষার তীব্র নিন্দা জানিয়েছে। 2025 সালে 6,75,000 অভিবাসীকে নির্বাসন ও আইনি মর্যাদা বাতিলের ঘটনায় কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। হোয়াইট হাউস একে পক্ষপাত দুষ্ট বললেও আগ্রাসী এই অভিবাসন এজেন্ডা যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন ও জাতিগত বিদ্বেষের ঝুঁকি বাড়িয়ে তুলছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতিসংঘের কমিটি অন দ্য এলিমিনেশন অফ রেজিয়াল ডিসক্রিমিনেশন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি ও তার ব্যবহৃত ভাষা নিয়ে এক ভয়াবহ উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘের ভাষ্যমতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা অভিবাসীদের যেভাবে অপরাধী বা বোঝা হিসেবে তুলে ধরছেন তা সমাজে বর্ণবাদ ও ঘৃণা উস্কে দেওয়ার জন্য যথেষ্ট। গত বছর হোয়াইট হাউসে ফেরার পর থেকেই ট্রাম্পের অভিবাসন এজেন্ডা অত্যন্ত আগ্রাসী রূপ নিয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় 6,75,000 মানুষকে নির্বাসন দেয়া হয়েছে। শুধু তাই নয়, ট্রাম্প প্রশাসন কয়েক লক্ষ বৈধ অভিবাসীর আইনি মর্যাদা কেড়ে নেয়ার প্রক্রিয়াও শুরু করেছে। এই অভিযানে মিনেসোটায় ফেডারেল বাহিনীর হাতে 2 জন মার্কিন নাগরিকের মৃত্যু দেশ জুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। মানবাধিকার কর্মীদের অভিযোগ, অভিবাসন আইন প্রয়োগের নামে ফেডারেল বাহিনী যেভাবে অতিরিক্ত বল প্রয়োগ ও জাতিগত প্রোফাইলিং করছে তা মানবাধিকারের চরম লঙ্ঘন। হোয়াইট
হোয়াইট হাউস অবশ্য জাতিসংঘের এই অভিযোগকে সরাসরি প্রত্যাখ্যান করেছে। মুখপাত্র অলিভিয়া ওয়েলস একে পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করে বলেছেন, আমেরিকানরা এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ। কিন্তু প্রশ্ন উঠছে, নিরাপত্তার এই নামে কি আমরা মানবিকতার চরম অবক্ষয় দেখছি? একদিকে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা, অন্যদিকে ক্রমবর্ধমান বর্ণবাদ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। ট্রাম্পের এই কঠোর অবস্থান আমেরিকার সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকে কতটা ঝুঁকির মুখে ফেলছে সেটাই এখন বড় প্রশ্ন। আপনার কি মনে হয় সীমান্ত রক্ষা এবং মানবিক আচরণের মধ্যে ভারসাম্য বজায় রাখা সম্ভব? কমেন্টে আমাদের জানান। ট্রাম্প প্রশাসন ভারত, বাংলাদেশ সহ 16টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চা নিয়ে তদন্ত শুরু করেছে। 1974 সালের বাণিজ্য আইনের 301 ধারা অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা নতুন শুল্ক আরোপের পথ প্রশস্ত করতে পারে। এটি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ, যা বিশ্ব বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলবে। যুক্তরাষ্ট্র সরকার 16টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চা নিয়ে বড় ধরনের তদন্ত শুরু করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন 1934 সালের বাণিজ্য আইনের 301 ধারাকে হাতিয়ার করে এই উদ্যোগ নিয়েছে। এর মূল লক্ষ্য হল সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল ঘোষিত শুল্ক নীতিগুলোকে নতুন আইনি কাঠামোর অধীনে পুনরায় কার্যকর করা। তালিকায় থাকা দেশগুলোর মধ্যে রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, মেক্সিকো, ভিয়েতনাম, ভারত এবং বাংলাদেশ। প্রশাসনের দাবি, এই দেশগুলো এমন কিছু বাণিজ্য নীতি অনুসরণ করে যা মার্কিন পণ্য উৎপাদনকারীদের জন্য ক্ষতিকর। তালিকাভুক্ত 16টি দেশের মধ্যে 15টি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিপুল বাণিজ্য উদ্ধৃত বজায় রেখেছে। উদাহরণস্বরূপ 2025 সালে ইউরোপীয় ইউনিয়নের উদ্ধৃত ছিল প্রায় $2,18,000 মিলিয়ন, যা তাদের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বৈষম্যকে আরও স্পষ্ট করে তুলেছে। এই তদন্তের প্রভাব সুদূর প্রসারী হতে পারে। মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ যদি এই দেশগুলোর বিরুদ্ধে বাণিজ্য নীতি লঙ্ঘনের প্রমাণ পান, তবে তারা বড় আকারের শুল্ক বা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। তবে এই পদক্ষেপ বিশ্ব বাজারে পণ্য মূল্য বাড়িয়ে দিতে পারে এবং আন্তর্জাতিক সাপ্লাই চেইনে অস্থিরতা তৈরি করতে পারে। ভারত বা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য এটি বড় চাপের কারণ হতে পারে, কারণ তাদের অর্থনীতির একটি বড় অংশ এই রফতানি বাণিজ্যের উপর নির্ভরশীল। বিশ্লেষকদের মতে সুপ্রিম কোর্টের বাধার পরেও ট্রাম্প প্রশাসনের এই জেদ বিশ্বব্যাপী একটি বাণিজ্য যুদ্ধের সূচনা করতে পারে। আমেরিকা ফার্স্ট এজেন্ডা বাস্তবায়নে ট্রাম্প প্রশাসন কতটা সফল হয় এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। শাটডাউনের প্রভাব কাটিয়ে অবশেষে গ্লোবাল এন্ট্রি প্রোগ্রাম পুনরায় চালু করেছে ট্রাম্প প্রশাসন। সরকারি তহবিলের সংকট দেখিয়ে এই প্রোগ্রাম বন্ধ রাখাকে ডেমোক্রেটরা রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। প্রায় 50,000 টিএসসি কর্মী বেতন ছাড়াই কাজ করে যাওয়ায় বিমানবন্দরের নিরাপত্তা ও অভিবাসন প্রক্রিয়ায় চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে। প্রশাসনিক এই সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন আন্তর্জাতিক ভ্রমণকারীরা। মার্কিন শাটডাউনের প্রভাব এবার সরাসরি গিয়ে পড়েছে আন্তর্জাতিক ভ্রমণকারীদের উপর। গত 22 ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে স্থগিত রাখা গ্লোবাল এন্ট্রি প্রোগ্রামটি অবশেষে পুনরায় চালু করেছে ট্রাম্প প্রশাসন। এই প্রোগ্রামটি মূলত প্রি অ্যাপ্রুভড ও কম ঝুঁকিপূর্ণ ভ্রমণকারীদের জন্য মার্কিন কাস্টমস ও ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর করে। গত 43 দিনের শাটডাউনের সময় এই প্রোগ্রামগুলো চালু থাকলেও এবার তা স্থগিত করার পেছনে তহবিল ও জনবল সংকটকে কারণ হিসেবে দেখিয়েছিল ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। তবে বিশ্লেষকদের মতে এটি কেবল বাজেট সংকট নয়, বরং অভিবাসন নীতি নিয়ে ডেমোক্র্যাটদের চাপে ফেলার একটি রাজনৈতিক কৌশল ছিল। গত 2025 সালের প্রায় 18 মিলিয়ন ভ্রমণকারী এই সুবিধা নিয়েছিলেন, যার মাধ্যমে 3 লক্ষ কর্মঘণ্টা সাশ্রয় হয়েছিল। এই প্রোগ্রামের স্থগিতে বিমানবন্দরে 3 ঘন্টারও বেশি লম্বা লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তিতে পড়েছিলেন পর্যটকরা। সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে টিএসএ বা পরিবহন নিরাপত্তা সংস্থার প্রায় 50,000 কর্মী। শাটডাউনের কারণে বেতনবিহীন অবস্থায় কাজ করে যাচ্ছেন এই কর্মীরা। যদিও হোয়াইট হাউস দাবি করছে তারা ভ্রমণ বিঘ্ন কমাতে তৎপর, তবে ডেমোক্রেট নেতাদের অভিযোগ সরকার টিএসএ তহবিলের বিষয়টি রাজনৈতিক দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা স্পষ্ট জানিয়েছে তহবিল পুনরায় চালুর ক্ষেত্রে অভিবাসন নীতির বড় ধরনের সংস্কার প্রয়োজন।
রাজনৈতিক এই দড়ি টানাটানিতে সাধারণ মার্কিন নাগরিক এবং আন্তর্জাতিক ভ্রমণকারীরাই যে দিন শেষে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা স্পষ্ট। সীমান্ত নীতি এবং অভ্যন্তরীণ শাটডাউন এই দুইয়ের জাতাকলে পিষ্ট সাধারণ মানুষ। এখন দেখার বিষয় দীর্ঘমেয়াদী সমাধানে প্রশাসন ও ডেমোক্রেটরা কোনো সমঝোতায় পৌঁছাতে পারে কিনা। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকানদের নজিরবিহীন পদত্যাগের ঢেউ চলছে। 1930 সালের পর সর্বোচ্চ 35 জন সদস্যের হাউস ছেড়ে অন্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তে স্পিকার মাইক জনসনের দলীয় সংখ্যাগরিষ্ঠতা এখন চরম সংকটের মুখে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট এজেন্ডা বাস্তবায়নের লড়াইয়ের মাঝে দলের এই গণপ্রস্থান কি আসন্ন নির্বাচনে রিপাবলিকানদের বড় কোনো বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে? বিস্তারিত জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এক নজিরবিহীন অস্থিরতা চলছে। গত 1930 সালের পর এই প্রথম রেকর্ড সংখ্যক অর্থাৎ 35 জন রিপাবলিকান আইন প্রণেতা হয় অবসর নিচ্ছেন, নতুবা উচ্চতর পদে নির্বাচন করার জন্য হাউস ছাড়ছেন। এই দলত্যাগ আসন্ন নির্বাচনে রিপাবলিকানদের জন্য চরম ঝুঁকিপূর্ণ এক পরিস্থিতি তৈরি করেছে। এই পদত্যাগের মিছিলে সবশেষ নাম লিখিয়েছেন ওকলাহোমার প্রভাবশালী রিপাবলিকান প্রতিনিধি কেভিন হার্ন। তিনি হাউস ছেড়ে সিনেট নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে তিনি সামনে এনেছেন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট এজেন্ডাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য। তবে তার এই চলে যাওয়া স্পিকার মাইক জনসনের জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। হাউসে বর্তমান রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা অত্যন্ত নাজুক বা রেজার থিন। আইন পাশের জন্য স্পিকারকে এখন প্রতিটি সদস্যের ওপর নির্ভর করতে হচ্ছে। এমন পরিস্থিতিতে 35 জন সদস্যের চলে যাওয়া মানে হলো হাউসের দলের নিয়ন্ত্রণ ধরে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়া। কেবল হাউস সদস্যরাই নন, এবার অন্তত 10 জন রিপাবলিকান গভর্নর পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা 1974 সালের পর থেকে সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে রিপাবলিকানদের এই গণপ্রস্থান কেবল দলের অভ্যন্তরীণ সংকট নয়, বরং এটি আসন্ন নির্বাচনী প্রেক্ষাপটে এক বড় বিপর্যয়ের ইঙ্গিত। 2018 সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা যেভাবে 41টি আসন হারিয়েছিল, এবার কি সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে? স্পিকার মাইক জনসন কি পারবেন এই ভাঙন সামলে দলের ঐক্য বজায় রাখতে? এই উত্তরই এখন আমেরিকার রাজনীতির বড় আলোচনার বিষয়। মার্কিন রাজনীতিতে বড় এক আলোড়ন তুলেছে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম এবং তার ঘনিষ্ঠ সহযোগী কোরি লেভানডস্কিকে ঘিরে বিতর্ক। $220 মিলিয়ন সরকারি বিজ্ঞাপন প্রকল্পে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তিগত প্রভাব খাটানোর অভিযোগে শুরু হয়েছে তীব্র তদন্ত। এই কেলেঙ্কারি এখন ওয়াশিংটনের রাজনীতিতে বড় প্রশ্ন তুলেছে। ক্ষমতার অপব্যবহার কতদূর গিয়েছিল? হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম এবং তার শীর্ষ সহযোগী কোরি লেভানডস্কির পতন এখন মার্কিন রাজনীতির আলোচনার কেন্দ্রে। অভিযোগ উঠেছে লেভানডস্কি সরাসরি ক্ষমতার অপব্যবহার করে দম্ভের সাথে বলতেন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ক্ষমা করে দেবেন। তদন্তে উঠে এসেছে $220 মিলিয়ন একটি সরকারি বিজ্ঞাপন প্রকল্প নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে লেভানডস্কি এবং তার সহযোগীরা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নোম এবং লেভানডস্কির মধ্যকার বিতর্কিত সম্পর্ক এবং তাদের কর্মপদ্ধতি নিয়ে ক্যাপিটাল হিলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত সিনেট জুডিশিয়ারি কমিটির শুনানিতে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নোমের এড়িয়ে যাওয়া উত্তরই তাকে বরখাস্তের পথে ঠেলে দেয়। লেভানডস্কি একজন স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে কোনো ধরনের পাবলিক ফিনান্সিয়াল রিপোর্ট জমা না দিয়েই দপ্তরে নিয়মিত যাতায়াত করতেন এবং প্রভাব বিস্তার করতেন, যদিও তিনি এই ক্ষমা পাওয়ার দাবিকে অস্বীকার করেছেন। তবে ট্রাম্প প্রশাসনের ভেতরের অনেক সূত্রই নিশ্চিত করেছে যে লেভানডস্কি নিজেকে আইনের ঊর্ধ্বে মনে করতেন। নোম ও লেভানডস্কির বিদায় কেবল একটি প্রশাসনিক পরিবর্তনের ঘটনা নয়, এটি ক্ষমতার অপব্যবহার ও নৈতিক স্খলনের বিরুদ্ধে এক কঠোর বার্তা। এখন দেখার বিষয় আইনি তদন্তে তাদের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগগুলো কতটা সত্য বলে প্রমাণিত হয়। ক্ষমতার এই দম্ভ শেষ পর্যন্ত তাদের রাজনৈতিক ক্যারিয়ারকে ধূলিসাৎ করে দিল, যা অন্যান্য সরকারি কর্মকর্তাদের জন্য এক বড় শিক্ষা।
মার্কিন কংগ্রেসে আবাসন সংকট নিরসনে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা এক বিরল দ্বিপাক্ষিক বিলে ঐক্যে পৌঁছেছেন। নতুন এই আইন নির্মাণ বিধি সহজ করা, আবাসন ঋণ সহায়তা বৃদ্ধি ও বড় কর্পোরেট বিনিয়োগকারীদের নতুন বাড়ি কেনার উপরে সীমাবদ্ধতা আরোপের প্রস্তাব করেছে। এটি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে আসন্ন নির্বাচনের আগে সরকারের একটি বড় রাজনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের আবাসন সংকট মোকাবিলায় এক বিরল দ্বিপাক্ষিক ঐক্যে পৌঁছেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। দীর্ঘদিনের উচ্চ মূল্যস্ফীতি এবং বাড়ির তীব্র ঘাটতির মুখে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে কংগ্রেসে উত্থাপিত হয়েছে নতুন আবাসন বিল। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় 4 মিলিয়ন বাড়ির ঘাটতি রয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার মানকে কঠিন করে তুলেছে। এই বিলের সবচেয়ে আলোচিত দিক হলো বড় কর্পোরেট বিনিয়োগকারীদের ওপর লাগাম টানা। যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে 350টির বেশি একক পরিবার ভিত্তিক বাড়ি বা সিঙ্গেল ফ্যামিলি হোমের মালিক, তাদের নতুন করে বাড়ি কেনায় নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। এর ফলে সাধারণ ক্রেতারা প্রতিযোগিতায় কিছুটা সুবিধা পাবেন। এছাড়া নির্মাণ কাজ দ্রুত করতে ফেডারেল পরিবেশগত পর্যালোচনার প্রক্রিয়াকে আরও সহজ ও সাশ্রয়ী করা হচ্ছে এবং শূন্য পড়ে থাকা ভবনগুলোকে অ্যাপার্টমেন্টের রূপান্তরের সুযোগ দেওয়া হচ্ছে। তবে এই উদ্যোগ সব মহলে সমান উৎসাহ পায়নি। রিয়েল এস্টেট খাতের অনেক সংগঠন সতর্ক করেছে যে 7 বছরের বেশি পুরনো ভাড়া বাড়ি বিক্রির বাধ্যবাধকতা বাজার থেকে প্রচুর আবাসন ইউনিট সরিয়ে নিতে পারে, যা শেষ পর্যন্ত নিম্ন ও মধ্যবিত্তদের ওপরই নেতিবাচক প্রভাব ফেলবে। এছাড়া এই বিলে ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত একটি জটিল শর্ত যুক্ত করায় কংগ্রেসের রাজনৈতিক বিতর্কের নতুন আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে এটি ভোটারদের কাছে একটি বড় বার্তা দেওয়ার কৌশল। যদিও বিলটির উদ্যোক্তারা একে একটি ভালো প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন, তবু অনেকেই মনে করেন এটি মূল সমস্যার গভীরতা অনুযায়ী পর্যাপ্ত নয়। এখন দেখার বিষয় বিলটি চূড়ান্ত রূপ পাওয়ার পর সাধারণ মার্কিনীদের আবাসন সমস্যার কতটা সমাধান করতে পারে। মেয়র জোহরান মামদানির প্রথম 100 দিন চরম বিতর্ক আর ব্যর্থতায় পূর্ণ। গৃহহীনদের মৃত্যুরোধে ব্যর্থতা, হামাস সমর্থকদের সাথে বৈঠক এবং স্ত্রীর চরমপন্থী মতাদর্শ মেয়রকে কোণঠাসা করে ফেলেছে। শহরের নিরাপত্তা ও ইহুদি জনগোষ্ঠীর প্রতি তার অবহেলার কারণে নিউ ইয়র্ক এখন গভীর সংকটে। আদর্শিক রাজনীতির ঊর্ধ্বে উঠে মেয়র হিসেবে তিনি কি আদৌ নিজেকে প্রমাণ করতে পারবেন? নিউ ইয়র্কের মেয়র হিসেবে জোহরান মামদানির প্রথম 100 দিন এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক মাইকেল গুডউইনের মতে মামদানির দায়িত্ব নেওয়ার পর থেকে শহরটি ভুল পথে এগোচ্ছে। তীব্র শীতে গৃহহীনদের জন্য আশ্রয় নিশ্চিত না করায় অন্তত 16 জনের মৃত্যু নিয়ে তিনি শুরুতেই সমালোচনার মুখে পড়েন। মেয়রের বিতর্কিত পররাষ্ট্রনীতি এবং হামাস সমর্থক মাহমুদ খলিলকে গ্রেসি ম্যানশনে আপ্যায়ন করা নিয়ে ক্ষোভ বাড়ছে খোদ হোয়াইট হাউসেও। তার স্ত্রী রামা দোয়াজির সোশ্যাল মিডিয়া পোস্ট, যেখানে হামাসের 7 অক্টোবরের আক্রমণকে আপারথাইডের দেয়াল ভাঙা হিসেবে উদযাপন করা হয়েছে, তা শহরের ইহুদি জনগোষ্ঠীর মাঝে গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। সবচেয়ে বড় বিতর্কের সৃষ্টি হয়েছে গত শনিবারের এক ঘটনাকে কেন্দ্র করে। গ্রেসি ম্যানশনের বাইরে বিক্ষোভ চলাকালে 2 জন তরুণ বিস্ফোরক নিক্ষেপের চেষ্টা করলে পুলিশ তাদের দ্রুত গ্রেপ্তার করে। তবে মেয়রের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্ত্রাসবাদের চেয়ে বিক্ষোভের দিকেই বেশি মনোযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। মেয়র মামদানির এই কট্টর বামপন্থী অবস্থান এবং ইসরায়েল বিরোধী কর্মকাণ্ডই নিউ ইয়র্কের মতো একটি বৈচিত্র্যময় শহরের জন্য কতটা মানানসই তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের সতর্কবাণী, যদি মামদানি মেয়র হিসেবে দায়িত্বের প্রথম সারিতে শহরবাসীর নিরাপত্তা ও সকলের প্রতি শ্রদ্ধাবোধ না রাখেন, তবে আগামী 4 বছর নিউ ইয়র্কবাসীদের জন্য এক অন্ধকার অধ্যায় হতে পারে। তার এই নীতিহীন অবস্থান ও বিতর্কিত সিদ্ধান্তগুলো কেবল মেয়র পদের ভাবমূর্তিকে নয়, বরং শহরের স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলেছে। এখন দেখার বিষয়, তিনি কি নিজের রাজনৈতিক আদর্শ থেকে বেরিয়ে জনবান্ধব মেয়র হতে পারবেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনার আঁচ এবার সরাসরি পৌঁছালো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় দেশটিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট। ইরানি হামলার আশঙ্কায় দুবাইয়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে সক্রিয়। শহর জুড়ে শোনা যাচ্ছে বিকট বিস্ফোরণের শব্দ, যা মূলত আকাশেই শত্রুপক্ষের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করার আওয়াজ।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছে। পরিস্থিতি মোকাবেলায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি বার্তা পাঠানো হয়েছে। বাসিন্দাদের খোলা জায়গা, দরজা ও জানালা থেকে দূরে নিকটস্থ সুরক্ষিত ভবনের ভেতরে অবস্থান নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে দেশটির সামরিক বাহিনীর সম্ভাব্য সব ধরনের হামলা রুখতে ডিফেন্সিভ অপারেশন পরিচালনা করছে। সরকারি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে অত্যন্ত সতর্ক থাকতে বলা হয়েছে। পুরো অঞ্চলে এখন আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।